এই সীমান্তের উত্তেজনার ফলে সবচেয়ে বেশি বিপদে পড়বে বর্তমান যে রাজনৈতিক দল, তারা যে কাঙ্ক্ষিত এবং সংক্ষিপ্ত সময়ের মধ্যে নির্বাচন আশা করছে, পুরো নির্বাচন প্রক্রিয়াটি পিছিয়ে যাবে। দ্বিতীয়ত, ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের স্থায়িত্ব নিয়ে যারা খুব আশাবাদী, তাদের আশা বহুগুণে বেড়ে যাবে। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা যতই সমালোচনা করি না কেন, বাস্তবে দেখবেন যে ডিভাইড অ্যান্ড পলিসি রুল, তারপরে সমাজে বিশৃঙ্খলা, এরপর এই যে সীমান্তে যে উত্তেজনা এবং অনেকগুলো জাতীয় সংকট এবং মানুষের জীবনকে দুর্বিষহ করে দেয়া। তো এই ঘটনার ফলে কি হলো, সরকারকে নিয়ে সমালোচনা করার পর্যাপ্ত সময় আসলে কারোর হাতে নেই। এবং যারা চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের মেয়াদ খুব দ্রুত শেষ হয়ে যাক এবং ২০২৫ সনের মধ্যেই একটি নির্বাচন দিয়ে তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা দিয়ে চলে যান, তাদের এই আশা রীতিমতো দুরাশায় পরিণত হবে। যখনই সীমান্তে এই ধরনের ঝামেলা বাড়বে, এমনকি দেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অসহযোগিতার ফলে এখন যে সকল অনাসৃষ্টি তৈরি হচ্ছে, এই জিনিসগুলো যদি বাড়তে থাকে, অর্থাৎ খুনোখুনি, মারামারি, হানাহানি, সামাজিক অস্থিরতা এবং অর্থনৈতিক অস্থিতিশীলতা, এমনকি দুর্ভিক্ষ, এই জিনিসগুলো যে কোনো সরকার, টলটলায়মান সরকারের জন্য শাপে বর হয়। অর্থাৎ ওইরকম অবস্থায় সাধারণত সরকার পরিবর্তন হয় না। সরকার পরিবর্তনের জন্য কতগুলো পরিবেশ পরিস্থিতি প্রেক্ষাপট দরকার হয়। তো আওয়ামী লীগ সরকার যে পরিবেশ পরিস্থিতি গত ১৫ বছর ধরে ধীরে ধীরে তৈরি করেছিল, সেটি হঠাৎ করে একটা বিস্ফোরণের মাধ্যমে তাদেরকে এই দেশ থেকে উচ্ছেদ করা হয়েছিল। কিন্তু যদি স্বাভাবিক অবস্থা চিন্তা করেন, তাহলে শেখ হাসিনার যে কৌশলগুলো ছিল, যে তিনি সবসময় কিছু ঝামেলা পাকিয়ে রাখতেন। এই জঙ্গি নাটক, তারপর এই রাজনৈতিক দলগুলোর মধ্যে হানাহানি, মারামারি, কাটাকাটি, তারপর গৃহপালিত বিরোধী দলগুলোকে দিয়ে রাজপথ উত্তপ্ত করা, ভাড়া করা লোক দিয়ে সরকার বিরোধী প্রচারণা চালানো। তো এই জিনিসগুলো যেমন চলতো, একই সঙ্গে আবার কন্ট্রাস্ট হয় সরকারের প্রচার, প্রোপাগান্ডা, তেলবাজি। বিশেষ করে গণভবনে যখন প্রধানমন্ত্রীকে তেল মারা হতো সাংবাদিকদের দ্বারা, এবং ব্যবসায়ীদেরকে ডেকে নিয়ে যেভাবে তিনি সেখানে একটা রীতিমতো ওষুধ বিক্রির মজমা যেখানে বলা হয়, ওইরকম আনন্দমুখর কৌতুক উদ্দীপক অনুষ্ঠানের আয়োজন করতেন। তো এ দুটো কন্ট্রাস্ট তৈরি করত। রাজপথে ছোট ছোট রাজনৈতিক দলকে ডিজিএফের মাধ্যমে তিনি টাকা দিতেন, অর্থ দিতেন, কড়ি দিতেন, আর বলতেন তোমরা আমাকে গালাগালি করো, যাচ্ছে তাই ভাষায়। এখন বিএনপি যখন গালাগালি করতো বা জামাত যদি গালাগালি করতো, তাদের সেই গালাগালির কারণে লক্ষ লক্ষ মানুষ ইনফ্লুয়েন্স হয়ে রাস্তায় নেমে আসতো। কিন্তু ধরুন ধলা, লেদু বা গেদু, এদের মতো মানুষ যাদের ১৫-২০ জন লোক সবসময় তাদের সঙ্গে থাকে, তো এই ১৫-২০ জন লোক সামনে নিয়ে তারা কোথাও শেখ হাসিনাকে খুব গালাগাল দিলেন, তারপর তাকে মসনদ থেকে ছুঁড়ে ফেলার হুমকি দিলেন, আর ১৫-২০ জন লোক সেখানে বলল ঠিক ঠিক ঠিক। তো এই জিনিসগুলো শেখ হাসিনার জন্য খুবই নিরাপদ ছিল। তো তিনি এভাবে সব বিরোধী কাজকর্ম করতেন এবং গৃহপালিত বিরোধী দল, গৃহপালিত সাংবাদিকদের দিয়ে পরস্পর বিরোধী দুটো ভাইব তৈরি করতেন। আর এই সুযোগে বড় বড় রাজনৈতিক দলগুলো তাদেরকে রীতিমতো অমানবিক টর্চার যেটিকে বলা হয়, সেই কাজগুলো করতেন একেবারে রাসপুটিনের মতো। আর তার সঙ্গে যে সকল কিংবদন্তির রাজনীতিবিদ যারা ছিলেন, তাদের দল ছোট কিন্তু তারা রাজনীতিবিদ হিসেবে অনেক বড়। তাদেরকে ছোট করা, ক্যাকটাস বানানো, বেইজ্জতি করা, এই কাজগুলো এত চমৎকারভাবে তিনি করেছেন যে প্রায় সবাই চাচা আপন জান বাঁচা, এরকম একটি অবস্থার মধ্যে, সেটা রাশেদ খান মেনন সাহেব বলেন
ইনূস সাহেব বলেন, প্রয়াত মঈনুদ্দিন খান বাদল সাহেব বলেন, ফজলে হোসেন বাদশাহ বলেন, সবার মধ্যে এই অবস্থা ছিল। এমনকি মিস্টার দিলীপ বড়ুয়া, তিনি তার মতো শান্তশিষ্ট ভদ্রলোক, তিনি যে ঠিকমতো ঘুমাতে পেরেছেন শেখ হাসিনার জমানাতে, আমার কাছে সেটা মনে হয়। আওয়ামী লীগের দীর্ঘদিনের যারা বন্ধু, সেই বন্ধুদেরকেও তিনি দৌড়ের উপর রেখেছেন। সেটা সিপিবি বলেন, বাসদ বলেন, তাদেরকেও দৌড়ের উপরে রাখা হয়েছে। তো এইগুলো করার ফলে কি হলো, সমাজের মধ্যে বিষ তৈরি হয়েছে। ধীরে ধীরে সেই বিষ এসে 2024 সনের জুলাই আগস্ট মাসে সেই গণ অভ্যুত্থান রূপে সেটি বিস্ফোরিত হয়েছে। কিন্তু তিনি প্রথম 5 বছর স্বাভাবিক, তারপরে অস্বাভাবিকভাবে আরও 10 বছর ক্ষমতায় থেকেছেন এ সকল নাটক করে। সেটা জঙ্গি নাটক বলেন, হেফাজতের 2 গ্রুপের গণ্ডগোল লাগিয়ে দেওয়া বলেন, কিংবা আপনার তাবলিগের 2 গ্রুপের মধ্যে বিভেদ বিসংবাদ সৃষ্টি বলেন, এই ডিভাইড অ্যান্ড পলিসি, ব্রিটিশ রুল এবং চাণক্য নীতি, সেই চাণক্য নীতির ফলে বা ম্যাকিয়াভেলির সেই নীতির ফলে তিনি টিকেছিলেন। এবং তার সেই টিকাটা যেন তেন টেকা নয়, তার একটা বিরাট গ্রুপ এখনও রয়েছে। তাদের সংখ্যা লাখ লাখ নয়, কোটি কোটি, যারা তাকে এখনও পর্যন্ত অবতার মনে করে। তো এরকম আনপ্রেডিক্টেবল অবস্থা যখন যায় সর্বক্ষেত্রে, তখন সাধারণত সরকার পরিবর্তিত হয় না। শেখ হাসিনা শেষের দিকে এসে তিনি অতিরিক্ত খেলার চেষ্টা করেছেন। অনেক সময় ঝানু খেলোয়াড়, পাকা খেলোয়াড়, তারা খেলতে খেলতে দেখা গেল সাপকে চুমু দেয়, তারপরে নিজের মুখের মধ্যে সাপ ঢুকিয়ে ফেলে। এরপর যারা সাপুড়ে, তারা বেশিরভাগ নিজেদের নিরাপত্তার জন্য তারা করে কি, সাপের বিষ দাঁত ভেঙে ফেলে। তো একটা সময় অনেক সাপুড়ে সেই বিষ দাঁত না ভেঙেই তারা একেবারে বন্য সাপের সঙ্গে খেলতে থাকে, এবং দেখা গেছে যে বেশিরভাগ বিষধর সাপের কামড়েই এই ধরনের পাকা সাপুড়েরা বা খেলোয়াড়রা মারা যায়। তো শেখ হাসিনা শেষের দিকে খেলতে খেলতে এতটা পারদর্শী হয়ে পড়েছিলেন, তার বিশ্বাস এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তিনি ধরাকে স্বরাজ্ঞান করেছিলেন। কিন্তু তার যে পলিসিগুলো ছিল, সেই পলিসিগুলো কিন্তু সার্বজনীন, মানে সবকালই এই জিনিসগুলো যারা ক্ষমতায় থাকেন তারা এগুলো ব্যবহার করেছেন। তো সেই দিক থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারকে আমরা যতই সমালোচনা করি না কেন, বাস্তবে দেখবেন যে ডিভাইড অ্যান্ড পলিসি রুল, তারপরে সমাজে বিশৃঙ্খলা, এরপর এই যে সীমান্তে যে উত্তেজনা এবং অনেকগুলো জাতীয় সংকট এবং মানুষের জীবনকে দুর্বিষহ করে দেয়া। তো এই ঘটনার ফলে কি হলো, সরকারকে নিয়ে সমালোচনা করার পর্যাপ্ত সময় আসলে কারোর হাতে নেই।